হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে খুবই মজার একটা গল্প শেয়ার করতে চলেছি। আজকের গল্পটা কিন্তু খুবই মজার হতে চলেছে, তাই তোমাদের অনুরোধ করে বলছি, এই গল্পটা একদম স্কিপ করে শুনবে না। গল্পটা পুরোপুরি শুনবে, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক বিনোদনও পাবে। তাহলে চলো আর দেরি নয়, শুরু করা যাক। আমার নাম পারুল। আমার বিয়ের ঠিক 10 বছর পূর্ণ হতেই আমি 2 ছেলে মেয়ে মা হয়ে যাই। আমার জীবনটা খুবই কষ্টের। আমি একটা শিক্ষিত মেয়ে। কিন্তু শিক্ষিত মেয়ে হওয়ার পরেও এই সংসার এসে নিজের যোগ্যতায় কোনো কিছু করার অবস্থা ছিল না। এদিকে আমার মুরব্বি শ্বশুর আর ওদিকে আমার অসুস্থ স্বামী। তাদের দিনের পর দিন সেবা করে যাচ্ছি, কিন্তু তার উপর কোনো ভরসা পাচ্ছিলাম না। চিন্তা করছিলাম, এদিকে আমি 2 সন্তানের মা হয়ে গেছি। আমার স্বামীর যদি অকালে কোনো কিছু হয়ে যায়, তাহলে আমার বাকি জীবনটা পড়ে থাকবে। আমি কি করব? এই ভেবে চিন্তে অবস্থা চলতে থাকলাম। চলতে চলতে এক পর্যায়ে আমার বয়স যখন 30 বছর হয় আনুমানিক, তখনই আমার স্বামী আমার জীবন থেকে চলে যায়। আমার ওই 2টা সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করব, সুশিক্ষায় শিক্ষিত করব, এটা ভেবে আর কুল পাচ্ছিলাম না। এদিকে আমার বাবা মা, তারা খুব গরিব মানুষ ছিল। কত কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছিল। এক সময় আমার বাবা আমাকে বলছিল, পারুল, তুমি তো অনেক শিক্ষিত মেয়ে, বেশ সুন্দরীও বটে। তুমি চাইলে বাইরে কিছু ছেলে মেয়েকে প্রাইভেট পড়িয়ে নিজের জীবনটাকে চালিয়ে নিতে পারো। আর তুমি তো কলেজ লাইফে ভালো স্টুডেন্ট ছিলে, তোমার কোনো সমস্যা হবে না। আর দেখো, পাশাপাশি যদি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে পারো তাহলে খুব ভালো হয়। আমি গরিব মানুষ, আমি তো তোমাকে এ বিষয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না। আমি বাবার কথায় একটু বুদ্ধি পেলাম, একটু সান্ত্বনা পেলাম। তখন বাবাকে বলেছিলাম, দেখি কি করা যায়। আল্লাহ পাক যেহেতু আমাদের দুনিয়াতে পাঠিয়েছে, আমাদের রিজিকও দুনিয়াতে রেখেছে। যাই হোক, এই কথা বলে বাবার ফোনটা কেটে দিলাম। চিন্তা করলাম, কি করি কি করি। এই ভেবে আমার নিজের মনের মধ্যে একটু কৌতূহল হচ্ছিল। কারণ আমি 2 সন্তানের তার মা হলে কি হবে? আমি আসলে দেখতে 20 বছরের অবিবাহিত মেয়েদের মতো। আমি একদম নাদুস নুদুস ডাঙ্গর একটা মেয়ে, বেশ সুন্দরীও বটে। তবে আমার স্বামীটা খুবই সহজ সরল একজন মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল। কিন্তু আসলে যাওয়ার তো আর সিরিয়াল নেই। অনেকদিন ধরে অসুস্থ অবস্থায় থেকে থেকে, অসুখে ভুগে ভুগে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন একটা ছেলে একটা মেয়ে। আমার এই 2টা সন্তান নিয়ে ভবিষ্যতে আমি কি করব? আমি যেন কুলহারা হয়ে গেছি। তারপরে বাড়ি থেকে বের হলাম। অনেক শিক্ষিত ফ্যামিলিতে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের গার্ডেনকে বললাম যে, আপনার যদি কোনো ছেলে মেয়ে থাকে, আমি প্রাইভেট পড়াতাম। আমার কাছে পড়ালে দেখবেন আপনার ছেলের স্কুলের রেজাল্ট খুব ভালো হবে। অনেক ফ্যামিলিতে ঘুরে ফিরে কয়েকটা ছাত্রছাত্রী এভাবে আমি ম্যানেজ করলাম। একটা ব্যাচ তৈরি করলাম। সেখানে বাসায় বাসায় গিয়ে পড়াইয়া আসতে হবে। যাই হোক, এভাবে আমার জার্নিটা শুরু হলো। অনেক পরিশ্রম করে আমি অনেক বাসাতে গিয়ে ছাত্রছাত্রীদের পড়িয়ে আসতাম। এমন একটা ছাত্র জুটল আমার ভাগ্যে, মানে কি বলবো বন্ধুরা। তার সবকিছু আমেরিকাতে থাকে, অথচ বাড়িওয়ালা ভাই, ভাবি এবং তার একটা ছোট ছেলে আছে। ছেলেকে আমি পড়াশোনা পড়াতাম। যাই হোক, আমি তাদের সবার প্রথমেই বলে দিয়েছিলাম যে আমার মাসে বেশি না। আপনারা ইচ্ছা করে যাবেন, তাতে আমি খুশি। আমার জীবনের পিছনের ইতিহাসটা তাদের আমি একটু খুলে বলেছিলাম। ভাই এবং ভাবি 2 জন শিক্ষিত বটে, তবে 2 জনে জব করত তারা। একজনের দিকে তো আরেকজন ওদিকে। যা হোক, অনেক ধনী মানুষ তারা, বুঝতে পেরেছি আমি তাদের সন্তানকে সুন্দরভাবে লেখাপড়া করাতে শুরু করলাম। একটা বাচ্চাকে আমাকে ওখানে গিয়ে আলাদা করে পড়ানো লাগত। মাসে দেখি আমাকে যেভাবে টাকা দিল বন্ধুরা, তাতে আমি বুঝলাম যে এরকম হলে বেশি লাগে না। 3টা 4টা ছাত্র পড়ালে আমার সংসার ভালোভাবে চলবে। আমার নিজের 2 সন্তানকে মানুষ করতে পারব। এইভাবে ওখানে খুব আগ্রহ করে পড়াতে শুরু করলাম, দিনের পর দিন যাতায়াত করে। যাই হোক, এভাবে চলতে চলতে হঠাৎ একদিন ওই বাড়িতে বাড়িওয়ালা ভাবি বাড়িতে ছিল না। সে হয়তো কাজের ফাঁকে মায়ের বাড়িতে গিয়েছিল, সেদিন আর আসেনি। আমি বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়তে, ভাই এসে দরজা খুলে দিল। বলল, ম্যাডাম আসছেন? আমি বললাম, হ্যাঁ ভাই, আসছি। বাবু কই? ভাই বলল, ওই যে বাবু, পড়ার টেবিলে রেডিও আছে, যান আপনি ওকে পড়াইতে বসেন।
আমি পড়াতে লাগলাম। বাবুকে পড়া যখন প্রায় শেষ তখন ভাই নিজে চা করে নিয়ে আসে 2 কাপ। চা করে নিয়েছি, আমাকে 1 কাপ খায়ালো আর ভাই নিজে খেয়েছিল। তারপর চা খাওয়ার পরে আমার মাথার মধ্যে কেমন যেন একটা ঝিম ধরে গেল। আমি ঠিক বুঝতে পারলাম না। আমার অর্ধেক কিছু মনে আছে আর অর্ধেক কিছু মনে নেই এমনটা ভাবছিলাম। কিন্তু আমি তখন যেন দাঁড়াতে পারছিলাম না। সোজা হয়ে দাঁড়াব নিজের পায়ে ভর করে সেটাও পারছিলাম না। আর ভাইটা যেন সোজা সামনের চেয়ার থেকে আমার পাশে এসে বসল, আর বাবুদাকে এটা শুনতে পেলাম। কটা টাকা দিয়ে দোকান থেকে খাবার জিনিস খেয়ে বাইরে একটু বিকালবেলা ঘুরতে বলল, যে তুমি বাইরে গিয়ে খেলাধুলা করো, আমি তোমার মেয়ের সাথে কথা বলছি। বাবুটা সোজা পড়াশোনা শেষ করে বাইরে চলে গেল, এটা আমি স্বচক্ষে দেখতে। কিন্তু আমি যেন জোর করে কোনো কিছু বলতে পারছিলাম না। আমি যেন গান শূন্য হয়ে গেছি। ঠিক এমন অবস্থায় বাড়িওয়ালা ভাই আমাকে বলছে, কি ম্যাডাম, কেমন লাগলো চা? আমি বললাম, ভাই চা তো বেশ ভালো বানিয়েছিলেন, কিন্তু আমার মাথাটা ঝিমঝিম করছে, এমন হল কেন? চাটা খাওয়ার পরে আমি তো দাঁড়াতে পারছি না। তখন বাড়িওয়ালা ভাই আমাকে বলল, আপনি দাঁড়াতে পারবেন না এখন এই মুহূর্তে। আপনি এখানে রেস্ট নিন, ফ্যানটা আমি জোরে ছেড়ে দিই। আর শুনুন, আপনার 2 ঘন্টার আগে এটা আপনার ভালো হবে না। আপনার মধ্যে থেকে ঝিমটা যাবে না, আপনি অসুস্থ থাকবেন। তখন আমার চিন্তা হলো যে নাকি উনি কোনো কিছু আমাকে খাইয়ে দিল। আবার আমার সাথে কিছু ঘটবে না তো? আর কি বা ঘটবে? আমার স্বামী জীবনে 2 সন্তানের মা আমি। আমাকে কি দেখে উনি পছন্দ করবে? তারপরে এই ভেবে যেন চুপ করে রেস্টে আছি। 10 মিনিট যেতে না যেতেই ভাই আমার কাছে এসে বলছে, দেখি আপনি আমার কাঁধের উপর হাতে ভর করে সোজা হয়ে দাঁড়ান। তারপর চলুন আমি আমার রুমে নিয়ে যাই। তারপর যেন আমি তাই করলাম। ওনার গায়ের উপরে ভর দিয়ে হাতটা রেখে সোজা ওনার রুমে যাই। আমাকে নিজের রুমে বেডে খাটে শুইয়ে দিল। শোয়ার পরে ফ্যানটা জোরে ছেড়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। তারপর আমাকে মাথায় হাত বুলিয়ে দেওয়া এ কথা সে কথা। কিন্তু আমার যেন নড়েচড়ে কিছু করার শক্তি ছিল না, বলার শক্তি ছিল না। আমি যেন পাথরের মতো পড়ে আছি। শুধু তা কথাগুলো আমার কানের মধ্যে বাজছে, আমি শুনতে পাচ্ছি। এতটুকু গান হারায়নি। বললাম না যে অর্ধ গান অর্ধ ভালো। যাই হোক, এই অবস্থায় উনি আমার পাশে বসে বলছে, ম্যাডাম, আপনার ভাবি আজকে বাড়িতে নেই। আর আপনার ভাবি থাকা অবস্থায় আপনার সাথে আমার যতগুলো কথা আছে আমি কখনো শেয়ার করতে পারি না। আপনাকে আমার বড্ড ভাল লাগে, বেশ পছন্দ হয়। আর এই কারণেই একটা ছেলের টিউশনের টাকা আপনাকে কতগুলো দেই। এটা আপনি জানেন না? এত টাকা কেউ দেয় নাকি? মাস শেষে 1 গাদা টাকা দেই আপনাকে। আপনি যেন আপনার 2 সন্তান নিয়ে ভালোভাবে চলেন আর আমার বাসাতে আগ্রহ সাথে নিয়মিত এসে আমার বাচ্চাকে লেখাপড়া করান। আমি তখন বুঝতে পারলাম, ব্যাটা তুমি কি বলতে চাইছ? এই কথা বলতে বলতে আমি আমার হালকা ঠোঁটে লিপস্টিক মেখে পেয়ে যেতাম। উনি যেন মুখের কাছে পুরোটা খেয়ে ফেলল এবং গালেগাল দিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগল। আমি নাদুস নুদুস যেন কোল ভরা ছিলাম। তারপর যেন উনি আমাকে জড়িয়ে ধরে বেশ অনেক সময় আদর করব। বুকের সাথে জড়িয়ে কাপা কাপা অবস্থায় ভালোবাসতে লাগল। বেশ অনেক আদরের কথা শোনাতে লাগল। আমি যদিও একদম সম্পূর্ণ গান শূন্যতা হয়নি আমার, তবুও সব বুঝতে পারছি। কিন্তু নড়ে চড়ে ঝিটকা মেরে উঠে দাঁড়াবো বা জোর করে তাকে কিছু একটা বলবো, ওই রুম থেকে বেরিয়ে আসব, এরকম অবস্থা আমার ছিল না। আমি ইতিমধ্যে বুঝে গেছি উনি কোনো না কোনো কিছু চায়ের সাথে আমাকে খাইয়ে দিয়েছে। তা না হলে আমার মাথাটা হঠাৎ এরকম ঝিম ধরে গেল। আবার এমনটা না যে আমি পুরো বেহুশ বা ঘুম এসে গেছে, এরকম আমার কিছু হয়নি। যাই হোক, হয়তো অনেক দিন ধরে প্ল্যান করে আমার সাথে এটা করব। তারপরে উনি যা বলবে যা করবে আমার বাধা দেওয়ার কোনো শক্তি আমার কাছে ছিল না। ওনাকে আমি ইশারায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু উনার মতো চালিয়ে যেতে লাগল। যাক বন্ধুরা, বুঝতেই তো পারছো, একবার না পুরো ঘন্টার মধ্যে 3-4 উনি আমাকে এভাবে আদর আপ্যায়ন করল। সুন্দরভাবে তার নীতি কথা আমাকে শোনাতে লাগল, আর ওই সমস্ত করল, বুঝতে পারছ। তারপরে রুম থেকে বের হওয়ার আগেই বাচ্চাটা আছে গেটে ঢোকা দিল। উইয়ে তার বাচ্চারা বাইরে খেলতে পাঠিয়েছিল, সে বাইরে থেকে অন্য ছেলেদের সাথে ছোট বাবুদের সাথে খেলাধুলা করে যখন গেটে টোকা দিল, উনি যে দলটা খুলে দিল। বাবুটা এসে বলছে, আব্বু, ম্যাডামের কি হয়েছে? ম্যাডাম এখানে শুয়ে আছে কেন? তখন বাড়িওয়ালা বলছিল, দেখ বাবু,
তোর ম্যাডাম তোমাকে পড়ানো শেষে একটু অসুস্থ হয়ে গেছে। তুমি ছোট মানুষ, এত কিছু তুমি বুঝবে না। যাও, সন্ধে প্রায় হয়ে আসছে, তুমি তো বিকেলবেলা খেলতে গেছিলে। এখন হাত মুখ ধুয়ে আবার পড়াশোনা করার জন্য প্রস্তুত নাও। আমি তোমার ম্যাডামকে আজকে একটু আগাই দিয়ে আসতেছি, ততক্ষণে বাসায় থাকবে। বাচ্চাটা বলল, আব্বু আম্মু আসেনি বাড়িতে? তখন বাড়িওয়ালা বলল, না না, তোমার আম্মু আসেনি আর আজকে আসবেও না। তারপর আমাকে বলছে, ম্যাডাম আপনি কি এখন হতে পারবেন? প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা ভাব। আমি দেখি আমার নিজের মধ্যে থেকে মাথা ব্যথা বা ওই ধরনের ঝিম ছিঁড়ে গেছে। আমি অনেকটা সুস্থ হয়েছি। আমি উঠে একটু বিছানার উপরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। বিশ্রাম নেব কেমন করে? ব্যাটা আমার সাথে যা করল তাতে আরও বেশি অসুস্থ হয়েছি। যদিও আমার ভালো লেগেছে, স্বামীকে হারিয়েছে কতটা দিন। আমি একটা ডাঙ্গর মেয়ে, ভালো তো লাগবেই, মন না চাইলেও এটা ভালো লাগার কথা। কিন্তু আমারও বেলায় ও তাই হয়েছে, যথেষ্ট ভাল লেগেছিল। তারপরে রাত হয়ে গেছে, বাসা থেকে ফোন দিচ্ছিল। আমি ফোনটা রিসিভ করছিলাম না। কি বলবো ওদের, যদি আমার অসুস্থতার কথা বলি তাহলে সবাই চিন্তা করবে। এইভাবে সেটাও বলেছিলাম না। যাই হোক, ফোনটা কেটে দিচ্ছেন বারবার। তারপরে বাড়িওয়ালা ভাইকে বললাম, ভাই এখন তো আমি ঠিক আছি। আর আপনি যা করলেন আর কি বাদ রাখলেন? আর আপনার কাছে কি লুকাবো আমি? হয়তো ভেবেছিলাম যদি আপনি আমাকে এই ধরনের কাজ না করতেন, আপনার বাড়িতে কখনো আমি পড়াতে আসতাম না আপনার বাবুকে। আপনার প্রস্তাবে আমি কখনোই রাজি হতাম না। কিন্তু আপনি আমাকে জাস্ট আপনার কৌশল অবলম্বন করে আপনি আমার কাছ থেকে পুরোটাই আদায় করে নিলেন। আদায় যেহেতু করেই নিয়েছেন, আর কি করব? যেহেতু আপনার সন্তানের টিউশনির টাকায় আমার 2টা ছেলে মেয়ে লেখাপড়া করাচ্ছি। ইচ্ছে নেই, আবার এমনও না যে আমি যত সুন্দরী হই, আমার 2টা ছেলে মেয়ে আছে শুনলে কেউ আমাকে তার বউয়ের স্বীকৃতি দেবে বা আমি অন্য জায়গায় বিয়ে করব। আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আমার 2টা সন্তানের কি হবে? এই ভেবে চিন্তা করছিলাম যে না, হয়তো টিউশনি করে ছোট বাচ্চাদের লেখাপড়া শিখিয়ে ওখান থেকে যে টাকা পাব, অভিভাবকদের কাছ থেকে সেটা দিয়ে জীবনটা কাটিয়ে দিব, চালিয়ে নেব। ততদিন আমার 2টা ছেলে মেয়ে বড় হয়ে যাবে। উপর আল্লাহ একটা ব্যবস্থা করবেই। কিন্তু আপনি যা করলেন আজকে, কি বলার আছে? আর বলার কিছু নেই। এখন আপনার বাসায় তো আমি নিয়মিত পড়ানোর জন্য আসব। কিন্তু ভাই প্লিজ নেক্সটে আর এই ধরনের বলেন না, এই ধরনের কোনো আচরণ করেন না। উনি তখন টাচ করে তার অ্যান্ড্রয়েড ফোন থেকে ভিডিও ফুটেজ বের করে আমাকে দেখায়। বলে, পারুল ম্যাডাম তাকান আমার দিকে। আমি তাকিয়ে দেখি আমার পুরো কৃতকর্মের ভিডিওটা রেকর্ড করে রাখছে আর আমাকে বের করে ওপেন করে প্লে করে দেখাচ্ছিল। আমি দেখলাম, আমি বললাম, ভাইয়া এটা ডিলেট করেন প্লিজ। উনি বলল, না, এটা ডিলেট করব সেদিনই যেদিন আপনাকে আমার প্রয়োজন ফুরিয়ে যাবে। ততদিন আপনি নিয়মিত আমার বাড়িতে আসবেন। আপনি আমার বাচ্চাকে লেখাপড়া করাবেন। পাশাপাশি আবার যদি কখনো এই ধরনের সুযোগ আসে তাহলে আপনি আবারও আমি আপনার কাছে এরকম দাবি করব। আপনি আমার কথা শুনবেন। আপনার সাথে আমার ভবিষ্যতে আরও এরকম কিছু আছে, অনেক কাজ পড়ে আছে। দেখুন ম্যাডাম, আজকে আপনার সাথে আমি যেভাবে সেবা যত্নের দীপ্ত ছিলাম, বেশ ভাল লেগেছে। বিশ্বাস করুন, আপনার ভাবির সাথে এতটা ইয়া পাইনি যা আপনার মধ্যে খুঁজে পেয়েছি। খুব ভাল লাগলো। আপনার কথা, বার্তা, আপনার আচরণ আর আপনার সমস্ত কিছু আমার মন ছুঁয়ে গেছে। যাই হোক, এই কথা শুনে আমি বড্ড কেমন যেন আশ্চর্য হয়ে যাচ্ছি যে বাড়িওয়ালা ভাই কত বড়লোক মানুষ, এত টাকা পয়সার মালিক সে বেচারা বলে কি আমাকে? তাহলে আমার ভবিষ্যতে আবার কিছু হবে নাকি? মনে মনে একটু ভয় হলো। তারপরে আমি বললাম, দেখুন সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাকে একটু আগায় দিয়ে আসেন সামনে। আমি একটা সুন্দরী মেয়ে ছেলে, যদি রাস্তায় কোনো প্রবলেম হয়। এই কথা শুনে উনি আমাকে বলল, একটু ওয়েট করেন দেখি আমি আপনার ভাবি বাড়িতে আসবে কিনা। এই বলে ওই বাড়িওয়ালা ভাবির কাছে ফোন করল তার নিজের বুকে। ফোন করার পরে উনি বলছেন, না না, আজকে আমি বাবার বাড়িতে আসছি, আমার আজকে যাওয়া হবে না। তুমি বাড়িতে ছেলেটাকে নিয়ে দেখে শুনে একটু থাকো, কাল সকাল আমি চলে আসব। আমি মোবাইলে লাউড স্পিকারে কথা শুনতে পারলাম। তখন আমাকে বাড়িওয়ালা ভাই, অর্থাৎ আমার ছাত্রের যে বাবা, আমাকে উনি বলল, দেখুন পারুল ম্যাডাম, আজকে বুঝি আপনার আর বাড়িতে যাওয়া হবে না। আমি বললাম, কেন? অসম্ভব ব্যাপার। বাড়িতে 2টা ছোট ছোট, একটা ছেলে একটা মেয়ে। আমি ওদের রেখে আসছি, ওদের খাওয়াবে কে? ওদের দায়িত্ব নেবে কে?
আরও রাতটুকু এভাবে থাকলে আমি বাড়িতে কি কৈফত দিব? যদিও শ্বশুর বাড়ির লোকজন আছে, তাদের বলে আমি ম্যানেজ করতে পারব, কিন্তু আমার মনে হয় থাকা ঠিক হবে না। আর থাকতে হবে কেন? আপনি তো সব কিছু ভালোই করলেন, কেন হয়নি? আবারও থাকতে হবে? তখন ভাই বলল, না না, যেহেতু আপনার ভাবি তার মায়ের বাড়িতে খুব কম কম যায়, আর আজকে গেছে, এটা আমার জীবনের বড় একটা সুযোগ। আর আমি অনেক দিন ধরেই আপনার সাথে এরকম প্ল্যান নকশা আঁকা ছিলাম যে এরকম একটা সুযোগ আসলে দিনটা কাজে লাগিয়ে দিব। আর আজকে হয়তো সে দিনটাই। যাই হোক, ওনার কথা শুনে হাত পায়ের তলা থেকে মাটিটাই সরে যাচ্ছিল। চিন্তা করলাম, ও আল্লাহ, আমি বাড়িতে তাহলে কি জবাব দিব? কি বলবে লোকজন? আমি তখন ভাইকে বললাম, ভাইয়া, আপনি একটা কাজ করুন। আপনি যেহেতু আমাকে ছাড়ছেই না, আমাকে আপনার বাড়িতে যত রাত যাপন করতে হবে, তাহলে একটা কাজ করুন, আপনি আমার ফোনটা নিয়ে বাড়িতে একটু আপনি নিজে কথা বলেন। দেখেন আমার শ্বশুর বাড়ির লোকজন যেই ধরুক, আপনি বললেন যে ম্যাডাম এখানে আজকে থাকবে, আমাদের বাড়িতে অনুষ্ঠান। এই বলে যদি মানিয়ে নিতে পারেন, যদি মানাইতে পারেন তাদের, তাহলে আমি থাকব। আর আমি নাম বলে দিচ্ছি তাকে, আমার বাচ্চা দুইটার দায়িত্ব দিন আজকের রাতটুকু। এই বলে ভাইকে যখন বললাম, বলল ঠিক আছে, আমি কথা বলে দেখছি। তারপর কিছু সময় বাদে আমি বাড়িতে ফোন দিলাম নিজেই। ফোন দেওয়ার পরে ভাইকে যা শিখেছিলাম, ভাই ঠিক তাই তাই বলে দিল। আর শ্বশুর বাড়ির লোকজন বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু ওনার স্বামী বেঁচে নেই, মনটা বড্ড অসুস্থ, সে ওখানে যেহেতু থাকবে, আচ্ছা আমাদের কোনো আপত্তি নেই। এ বলে ফোনটা কেটে দিল, আমি শুনতে পারলাম। তারপরে বাড়িওয়ালা ভাইজান খুবই খুশি হয়ে গেল। আমি চিন্তা করলাম না যে আল্লাহ, আজ আবার কি হয়? ভাবিটা বাড়িতে নেই, আর ছোটবাবু সে যদি তার মাকে সমস্ত কিছু বলে দেয়, তাহলে কি হবে? এই ভেবে আমি ভাইকে বলছিলাম, আপনার বাবু এখন কথা বলতে শিখছে, বড় হয়েছে, ও যদি ওর মাকে কোনো কিছু বলে দেয়, তখন বলল, আপনি এই রুম থেকে কখনো বের হবেন না, এখানে বসে থাকুন, আপনার খাবারের বাইরে থেকে নিয়ে আসব। ততক্ষণে আমি বাবুকে লেখাপড়ার করাইয়া ওই রুমে কোথাও একটা জায়গায় ঘুমিয়ে রাখব। এই বলে বাবুকে সে ম্যানেজ করল। বাবু বুঝতে পারল না যে আমি গেছি না আছি। যাই হোক, আমি ভাইয়ের শোয়ার রুমে থাকলাম। তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে ভাই বাইরে থেকে নাস্তা টাস্তা নিয়ে আসলো। রাতের খাবার খেলাম। খাওয়ার পরে ভাবির যত কসমেটিক্স ছিল, ওই বাড়িওয়ালা ভাবির সমস্ত কসমেটিক্স যেন আমার গায়ে ছিটাতে লাগল। বলল, পারুল ম্যাডাম, আজকে সুন্দর করে সেজেগুজে আপনার সুন্দর অবস্থায় আমাকে সবকিছু প্রদর্শন করেন। আমি আপনার মনে আজকে হাসি খুশি দেখতে চাই। শুনেছি আপনার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে অনেক দিন আগেই। দুইটা বাচ্চার মা আপনি। আপনাকে আমার ভীষণ শখ জাগছে, আপনাকে মন ভরে আজকে দেখব, আপনার সাথে অনেক রোমান্টিক কথাবার্তা বলবো। আপনি এই বিষয়ে কোনো নিষেধ করবেন না। আমার ইচ্ছে আজ পূরণ করুন। মাশাল্লাহ, আপনার চেহারা খুবই সুন্দর, আমার খুব ভাল লাগে। এই জন্য আপনাকে মাস শেষে এক গাদা টাকা দিই, যা কোনো অভিভাবক একটা সন্তানকে পড়াশোনা করার জন্য এতগুলো টাকা দেয় না। আপনাকে আমার অনেক ভালো লাগে তাই দেই। আর এত টাকা দিয়ে লোভ লাগিয়ে আপনাকে এখানে ধরে রাখছে এই কারণে, যাতে আপনি আমার বাচ্চাকে ফেলে আর কোথাও না যান। তো যাই হোক, হয়তোবা সেদিন আজকে। আপনার ভাবিও বাড়িতে নেই, আপনি সেজেগুজে আসেন। ভাইয়ের কথা শুনে আমি ঠিক না করে পারলাম না। ভাবির ওই সমস্ত ছোট ছোট ড্রেস পরে আর সুন্দর করে সেজে তার সামনে আসলাম। সে দেখে যেন একদম পাগল হয়ে গেল। মানে এতটাই খুশি, খুশির চোটে আমাকে আবার কিছু সময় ওইভাবে জড়িয়ে ধরে। সবেমাত্র ঠোঁটে লিপস্টিক, ম্যাক্সিমাম গোলাপি রঙের শেড, পুরোটাই যেন ওইভাবে খেয়ে ফেলছে আদর করতে করতে। এক পর্যায়ে আমাকে পেয়ে সে খুশি। আর বাড়িওয়ালা ভাবি ছিল একটু শুটকি টাইপের, হালকা পাতলা, আর আমি তার পুরো কোলবরা। এই জন্য সে আরও পছন্দ করে। এবং এটাও সে বলল আমাকে, ইতিপূর্বে ইতিহাসের পাতায় গল্পগুজবের আমার। তার আবার নাকি গল্পগুজব করার অভ্যাস ছিল। সে সেখানে 2 ছেলে মেয়ের মা, তাকে কিভাবে তাকে নিয়ে সংসার করতে হয় এটা তার বড্ড শখ, বুঝে নাও। আজকে তার শখ পূরণ হতে চলেছে। ইতিপূর্বে সে যা করেছে অজ্ঞাত অবস্থায়, কিন্তু এখন যেটা হতে যাচ্ছে এটার জন্য রিয়েল। যাক বন্ধুরা, তার সাথে এভাবে চলতে চলতে রাতটা যেন মধুময় রাত হলো। অনেক কিছু হলো, তোমরা বুঝে নাও এখন কি হয়েছিল। তারপরে ঠিক সারা রাত, রাতের বেলা, মানে মাঝে মধ্যে চা খায়, মাঝে মাঝে আমার সাথে কথা বলে, আর ওই সমস্ত একের পরে এক চলতে লাগলো।
এক সময় তার ছোট বাবুটা কান্নাকাটি করতে করতে দরজায় টোকা করল। বাড়িওয়ালা ভাই বের হয়ে যায়। বাবুটাকে সোজা নিয়ে বাইরে থেকে একটু বাথরুম করায় নিয়ে আবার যেন ঘুম পাড়িয়ে দিয়ে আসছিল। তারপরে সকাল হলো, দুজনে একসাথে স্নান করলাম। স্নান করে আমি খুব ভোরবেলায় বাড়ি থেকে বের হয়ে আসলাম, বাবুটা জেগে ওঠার আগেই। তারপর বললাম, তো বাড়িতে আমি একটু অসুস্থ ছিলাম। বাড়িতে জবাব দিয়ে 2টা ছেলে মেয়েকে কোলবর্তি করলাম। তারপর নিয়মেটে এভাবে ওই বাড়িতে টিউশন করতাম। আর সেদিন রাত্রে যাওয়ার বেলা উনি আমাকে বেশ হাত ভরে টাকা পয়সা দিয়েছিল। আমার অভাবের সংসার কি করব, অভাবের স্বভাব নষ্ট হয় কথাটা আসলে সঠিক। এক পর্যায়ে সেখানে যাওয়ার পরে আমি বাড়িতে গিয়ে কিছুটা দিন সুস্থ থাকলাম এবং এই সুযোগ সে আর কখনো পেতি না। কারণ তার বউ বাড়ি থেকে মায়ের বাড়িতে কখনো যেত না। তো এক পর্যায়ে আমাকে উনি বলতেন, দেখেন ম্যাডাম, যদি কিছু মনে না করেন, আমরা বড়লোক, তাতে কি হয়েছে? আমাদের মনে কোনো অহংকার নেই। যদি আপনার সুযোগ দিতেন, আপনার বাড়িতে আমি মাঝে মধ্যে গিয়ে একটু বেড়াইয়া আসতাম। আপনাকে কিছু অর্থ দিয়ে আমি সহযোগিতা করতে চাই। আপনার 2টা ছেলে মেয়ে। যাক, এইভাবে ওখানে 4-5টা বছর ওই ভাইয়ের সাথে চলতে লাগল। বাড়িওয়ালা ভাবি একদিন বুঝে ফেলে আমাদের ঘটনাটা। তারপরে এইভাবে চলতে চলতে বেশ অনেক দিনই হয়ে গেল। বাড়ি এলে ভাই যেন আমার প্রতি খুবই তার মনের মধ্যে ভালোবাসা জমে গিয়েছিল। সে আমাকে যারা থাকতে পারত না। কিন্তু আমার 2টা বাচ্চা বড়, তারাও কিছু বুঝতে শিখেছে। তাদের চোখ ফাঁকি দিয়ে আমি কি করে চলব? তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে লাগলাম। পড়াশোনা করে চালিয়ে দিতে লাগলাম। পুরো পরিবারের বেশ ওই ভাইয়ের টাকায় চলতে লাগল। আর আশেপাশে কয়েকটা টিউশন করতাম। পুরো ব্যস্ততার মধ্যে দিয়ে আমার জীবনটা চলতে লাগল। খুব সংগ্রাম করে চলছিলাম। শুধু তাই না, এভাবে চলতে চলতে যেদিন বাড়িওয়ালা ভাবি জেনে গেল সবকিছু, সেদিন ওই বাড়িতে যাওয়া নিষেধ হয়ে গেল। কিন্তু ওই ভাই ভাবির সঙ্গে অনেক কথা, অনেক কিছুই। এরপরে যখন ভাবির সাথে আর পেরে উঠল না, তখন আমাকে হঠাৎ করে একদিন প্রস্তাব দিল, দেখেন ম্যাডাম, যদি আপনাকে আমি আমার জীবনের লাইফ পার্টনার করতে চাই, আপনার কি কোনো আপত্তি আছে? তো আমি তখন বলেছিলাম যে না ভাই, আমার 2টা ছেলে মেয়ের মা আমি। আমার 2টা ছেলে মেয়ে আছে। এই অবস্থায় আমাকে কে জায়গা দেবে? এটা আপনি জাস্ট ঠাট্টা করে বলছেন। তখন বাড়িওয়ালা ভাই বলছিল, না না ম্যাডাম, আমি একদম ঠাট্টা করছি না। আপনার ভাবিকে অতটা আমার পছন্দ নয়, তবে সংসার করার জন্য করছি তাই। আসলে টাকা পয়সা আল্লাহ আমাকে কম দেয়নি। কিন্তু আমি চাই স্বামী স্বীকৃতি দিতে আপনাকে। আপনাকে যদি আমার লাইফ পার্টনার করি, আপনার 2টা বাচ্চার দায়িত্ব সহ আমি নিয়ে নেব। এতটুকু জীবনে একটু ভালো কাজ করতে চাই। কারণ আপনাকে আমার বেশ ভালো লেগেছে, অনেক পছন্দ করি। শুধু তাই না, আপনার সঙ্গে আমার ইতিপূর্বে দিনের পর দিন যা ঘটেছে, আমি সৃষ্টিকর্তার কাছে মনে দায়ী হয়ে গেছি। বুঝতেই তো পারছেন, তো এটাকে সংশোধন করার একটু সুযোগ দেন। যদি আপনাকে আমি লাইফ পার্টনার করি, হয়তো বা এই পাপের হাত থেকে আমি মুক্ত হব। একটা ভালো কাজ করার সুযোগ দেন না আমাকে। আমি ওনার কথায় একসময় রাজি হয়ে যাই, আর তার সাথে এভাবে চলতে চলতে ঠিক কিছুদিন বাদেই আমার কেমন বমি বমি ভাব আসতে লাগল। বুঝতে পারলাম কোনো কিছু হয়েছে। তখন বাড়িওয়ালা ভাইকে বলেছিলাম যে, ভাই, এরকম অবস্থায় এখন কি হবে? তো বলছিল সমস্যা নেই, ও পিতৃত্ব পরিচয় আমি দেব। যা হোক, উনি আমাকে নিয়ে কোর্ট ম্যারেজ করল। বিয়ে বন্দরে আবদ্ধ হয়ে গেলাম তার জীবনে। আমার পুরো দায়িত্বটা ওই ভাই নীল, আর এই ভাবিটা কিছুটা দিন রাগ করে নিজের সন্তানটাকে নিয়ে বাবার বাড়িতে চলে গেল। আর এটাও বলে গেছিল, দেখো, তোমার সংসারে এই থাকলো, তুমি নিয়ে তোমার সংসার নিয়ে ওই 2 বাচ্চার মাকে তুমি বিয়ে করছো, ওকে নিয়ে থাকো। আর আমি যেহেতু একটা চাকরি করি, শিক্ষিত একটা মেয়ে, আমি আমার জীবনটাই ছেলেকে নিয়ে কাটিয়ে দিতে পারবো। ভাই বাধা দিচ্ছিল না, সে চলে গেল। তারপর কিছুটা দিন পরে সে আবারও নিজের ভুল বুঝতে পেরে ফেরত আসে। কারণ একটা ছেলে, তার যদি 2টা বউ নিজের পরিচালনা করার সুযোগ থাকে, বা সে যদি পারে, তার অ্যাবিলিটি থাকে, তাহলে এটা দোষের কি? ব্যাস, আমি তার সাথে সংসার করতে লাগলাম। ওই সংসারে গিয়ে আমার আবারও একটা ছেলের সন্তান হল। যাক বাবা, তারপরে যেন সে আমাকে জীবনে পেয়ে এতটা খুশি হল, আমি ভাবতেও পারছি না। মানে আমার কারণে আমি একটা গরিব মানুষের মেয়ে, শুধু আমার চেহারা শুরু সুন্দর ডাঙ্গর একটা মেয়ে, আর ভিতরে আমার কোলেভেশন লেখাপড়া সুশিক্ষিত ছিলাম আমি। কিন্তু 2টা সন্তান সহ সে আমাকে এভাবে স্বামীর স্বীকৃতি দেবে?
জীবনে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। মানে ভাবতেই বড় অবাক লাগে, সে জীবনে আমার সাথে যা করেছিল এটা বড় অন্যায় করেছিল দিনের পর দিন। কিন্তু সে শেষে এসে আমাকে যে স্ত্রীর মর্যাদা দিল, এটা হচ্ছে সে একটা সবচেয়ে জীবনে বড় ভালো একটা কাজ করল। আমি ভাবতেও পারছিলাম যে সেটা করবে। প্রথমে ভাবছিলাম হয়তো সে ঠাট্টা মস্কারা করছে, কিন্তু দেখি না। এক পর্যায়ে আমি তাকে বললাম যে, দেখো, এখন তো তুমি আমার হাসব্যান্ড হয়েছ, তুমি আমার পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছ। আমার 2টা সন্তানের পড়াশোনা, আমার জীবনটা, পুরো দায়িত্বটা তুমি নিয়ে নিয়েছ, সবকিছু জেনে শুনেও। কিন্তু আমার একটা চাওয়া, দেখো, বিগত জীবনে আমি আমার স্বামীকে হারিয়ে একদম পথে বসে গিয়েছিলাম। আমারে পেটের 2টা সন্তান রেখে না পারছিলাম আমি কাউকে বিয়ে করে জীবন সংসার করতে, আবার না পারছিলাম স্বাচ্ছন্দ্য বোধ চলতে। কারণ আমি একটা ডাঙর মেয়ে, এই যৌবন বয়সে স্বামীর খুবই প্রয়োজন ছিল আমার জীবনে। কিন্তু আমি চাইছিলাম না যে এই ধরনের কাজ করতে, যেটা আপনি আমাকে বাধ্য করছেন। আর সেটার কারণে আপনি যেহেতু আজকে স্ত্রীর মর্যাদা দিয়ে ফেলছেন, আমার জীবনে আর কিছু দরকার নেই। তবে একটা কথা বলি, আপনার যদি, খোদা না করুক, আমার স্বামীর মতো যদি আপনার কোনো কিছু হয়ে যায়, একটা দুর্ঘটনা, তাহলে আমি কোথায় যাব? এই জন্য বলছিলাম কি, আমার নামে কিছুটা তুমি সম্পত্তি একাংশ লিখে দাও, তাহলে আমি কোনো সম্পত্তি নিয়ে যাব না। মানে ভবিষ্যতে যদি তুমি অসম্ভব এই বাড়িটা আমি ধরে থাকতে পারি। তখন আমার স্বামীটা বলল, ঠিক আছে পারুল, তুমি চিন্তা করো না, আমি ঠিক তোমার ব্যবস্থাই করছি। এই বলে ওই বাড়ির সম্পত্তির একাংশ আমার নামে লিখে দিল। তখন তার বর বউ আমার উপর আর ঝাড়ি মেরে কোনো কিছু পার পেত না। মানে আমি তো সবকিছু কাগজ পাতে একটা শিক্ষিত মেয়ে, আমি তো জানি গোড় শক্ত করে কিভাবে ওখানে পড়ে থাকতে হয়, সেটাই করেছিলাম। তারপরে তার আগের বউ ওই সংসার এসে তাকে এক ফ্ল্যাটে, আমাকে এক ফ্ল্যাটে রাখল, এবং 2 বুকে সে জীবনে বউয়ের স্বীকৃতি দিয়ে সুন্দরভাবে সংসার করতে লাগলাম। এইভাবে চলতে চলতে স্বামীটা এক সময়, মানে আমার যে স্বামী, ওই স্বামীটা এক সময় রোড অ্যাক্সিডেন্ট হয়, এবং সেখান থেকে সেও পাকালে ঝড়ে প্রাণটা চলে যায়। আর এদিকে আমার 2টা সন্তান বড় হয়ে গেল। ওরা হাই স্কুল এ পড়াশোনা করত। হাই স্কুল থেকে একসময় কলেজে চলে গেল। তারপরে ওদের জীবনটা শুরু। আমি তখন আমার জীবনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। অর্থাৎ 50 বছর যখন পার হয়ে যায় একটা মেয়ের, তখন তার লাইফ এ আর কি এমন শখ আহ্লাদ থাকে? তখন তো আমার সন্তানদের সময়। যাই হোক, তাদের লেখাপড়া করায়, সুশিক্ষিত করে চাকরি বাকরি পাইয়ে দিয়ে জীবনে এক পর্যায়ে যেন সব কিছু সমাপ্ত করলাম। আমার জীবনটা পুরো এভাবে সূক্ষ্মভাবে চলতে থাকল। তো বন্ধুরা, আমার জীবনের সাথে ঘটে যাওয়ায় গল্পটা তোমাদের মধ্যে শেয়ার করতে পেরে আমার বড্ড ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরও সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তো ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, তোমার পরিবারে খেয়াল রাখবে, আর তোমার সূত্রের সন্তানকে সুশিক্ষিতকের গড়ার জন্য নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশা আজ এ পর্যন্তই।